স্রোতের হাতে এবার হানিমুনের টিকিট ধরিয়ে দিয়ে বিশাল বড় এক সারপ্রাইজ দিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই যখন স্রোতকে অনবরত সার্থক কাঁদতে দেখে, ঠিক সেই মুহূর্তে সার্থক চমকে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, এখনও পর্যন্ত তোমার চোখে জল কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আমার বড্ড বেশি খারাপ এই কারণে লাগছে যে আমি সেই মানুষটাকে ভুল বুঝলাম, যে মানুষটা কিনা আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দিল। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, আমি তো তোমাকে বললাম যে তুমি একটু পরই ফ্রেশ হয়ে চলো আমরা বেরিয়ে পড়ি এবং আমরা আত্রের কাছে গিয়ে ওকে নিয়ে সোজা ক্যাফেতে গিয়ে ওর কাছে সকল কথা তুলে ধরি এবং ওর কাছে তুমি ক্ষমা চাও, দেখবে তোমার মনটা এমনিতেই হালকা হয়ে যাবে। তার থেকে বড় কথা, বন্ধুত্বের মধ্যে তো এরকম অনেক কিছুই হতে থাকে, তাই না? তাহলে সব কিছু নিয়ে এরকম মন খারাপ করে বসে থাকলে চলে? ঠিক সেই মুহূর্তেই যখন স্রোত সার্থক একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেমে মশগুল হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা ঢুকতে গিয়ে যখন ওদেরকে এতটা কাছাকাছি দেখে, তখন সার্থকের বাবা সীমার কাছে গিয়ে বলতে থাকে যে জানিস তো সীমা, অবশেষে আমার মনে হলো যে না, আমি যে কাজটা করেছি সেটাতে সত্যি কোনো রকম কোনো ভুল করিনি। সবসময় আমার মধ্যে না এতদিন ধরে একটা গিল্ট কাজ করছিলো যে আমি হয়তো বা ওদেরকে না চাইতে অনেক বড় একটা বিপদে ফেলে দিয়েছি। আমি হয়তো বা ওদেরকে এমন একটা সাফোকেশনে ফেলে দিয়েছি যেটা থেকে কিনা ওরা কোনো মতে উপরে উঠতে পারবে না। তার থেকেও বড় কথা, আমার সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে ভুল ছিল। কিন্তু এখন আমি আস্তে আস্তে টের পাচ্ছি, যখন কিনা ওদের দুজনকে একে অপরের সঙ্গে সুখী দেখি না, তখন আমার চোখটা জুড়িয়ে যায়। কেন জানি না আমার মনে হয় যে না, আমি যে সিদ্ধান্তটা সে সময় দাঁড়িয়ে নিয়েছিলাম সেটার মধ্যে কোনো রকম কোনো ভুল ছিল না। অন্যদিকে সীমা বলতে থাকে যে দাদা, তোমার কী দেখে হঠাৎ করে মনে হলো বলো তো যে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলে? তখন বলো তো, তুমি আজ অব্দি সার্থকের জন্য কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছো বলো তো? তুমি বরঞ্চ সার্থকের জন্য যেটা বেস্ট হবে সেই সিদ্ধান্তই নিয়েছো। হ্যাঁ, অনেক সময় পরিস্থিতির প্রেক্ষাপটে সার্থক তোমাকে ভুল বুঝেছে, কিন্তু তার শর্ত সার্থক পরে টেরও তো পেয়েছে যে তুমি যে ভাবনা চিন্তা থেকে সার্থকের জন্য সিদ্ধান্তগুলো নিয়েছিলে সেটা সম্পূর্ণরূপে ঠিক ছিল। আজকে হয়তোবা সার্থক নিজেকে সবথেকে সুখী ব্যক্তি বলে ভাবতে শুরু করছে। দেখো গিয়ে যে ও স্রোতের মতন জীবনসঙ্গীকে ওর জীবনে পেয়েছে, আর স্রোতকে ও নিজে থেকে কিন্তু নিয়ে আসেনি, ওকে তুমি নিয়ে এসেছো স্রোত পছন্দ করে স্রোতকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছে ও যে বাবার ডিসিশনটা কখনো ভুল ছিল না, বরঞ্চ ও বাবাকে ভুল বুঝেছে। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে জানিস তো সীমা, আমি আজকে ওদের দুজনকে একসঙ্গে দেখে না আমার চোখটা জুড়িয়ে গিয়েছে। আমি ভাবছিলাম না যে আমি ওদের জন্য কিছু একটা করতে পারলে হয়তো বা আমার মনটা হালকা হতো, কিন্তু কী বা করতে পারি বলতো? সময়ের এতটাই অভাব ওদের মাঝখানে যে ওদের এই সময়ের অল্পতার কারণে না ওদের সম্পর্কের মধ্যে বারবার করে ফাটল সৃষ্টি হয়। এবং এই ফাটলটাকে যে করেই হোক না কেন কমানোর জন্য আমাদেরকে কোনো না কোনো একটা উদ্যোগ নিতেই হবে সীমা। ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা দাদা, আমরা যদি ওদেরকে কোনো মতে একান্ত কিছুটা সময় কাটানোর জন্য হানিমুনে দূরে কোথাও পাঠিয়ে দিই তাহলে কেমন হয় বলো তো? তখনই স্রোত সার্থক নেমে আসে এবং স্রোত সার্থককে সার্থকের বাবা বলতে থাকে যে গুড মর্নিং, তোমাদেরকে দেখে বেশ ফুরফুরে মেজাজই মনে হচ্ছে। অন্যদিকে সার্থক এবং স্রোত লজ্জায় পড়ে যায় এবং সার্থকের বাবা স্রোতকে বলে ওঠে যে কী রে স্রোত, তোর সিদ্ধান্ত কি তুই সেটাতে অটল রয়েছিস? তো আমি কিন্তু ডকুমেন্ট বানাতে বলে দিয়েছি অ্যাডভোকেটকে, সে কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে আসবে। তুই বরঞ্চ সিগনেচার করে দে, তারপরে তোর যেখানে ইচ্ছে যাওয়ার তুই যাস। ঠিক সেই মধ্যেই সার্থক বলতে থাকে কিসের ডকুমেন্ট? তখন সার্থকের বাবা বলতে থাকে কিসের আবার ডিভোর্সের? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।